স্বাগত, নমস্কার। শুরু করছি আজকের অনুষ্ঠান এবং একদম গোড়াপত্য নিয়ে আপনাদেরকে বলি যে শ্রাবণ মাস এবং সোমবার, আজকের দিনটা তো সোমবার, এটা কিন্তু অনেকেই পালন করেন মানে আমার বন্ধুবান্ধব, আমার পরিবার ইত্যাদি বিভিন্ন জায়গায় দেখেছি পালন করার নানান রীতিনীতি ইত্যাদি আছে। সেটা আমার খুব বেশি অভিজ্ঞতা তো নেই। তো অনেকেই শ্রাবণ মাসের প্রথম সোমবারটি নিরামিষ তো বটেই, হয়তো ভাত রুটিটাও খান না, ফলমূল ইত্যাদি, বড় জোর হয়তো রাত্রিবেলা লুচি খেতে পারেন, ভাজা যেহেতু আগুনে পোড়া জিনিস হয়তো খান না। কী ব্যাপার, কী বৃত্তান্ত সেটা আমরা শুনব। এবং শিব ঠাকুর মানে আমাদের মহাদেব ভোলেনাথ ভারী ভালো মানুষ, মানে মাই ডিয়ার দেবতা বলতে যদি কিছু বোঝায়, যার মধ্যে প্যাঁচ ঘোচের কোনো ব্যাপার নেই। একবার শুধু তার বউকে মানে স্ত্রীর মৃত্যু একবার যখন হয়েছিল প্রথম চণ্ডীর মৃত্যুর পর, ভীষণ ক্ষিপ্ত হয়ে তিনি প্রলয় নাচন নেচেছিলেন। এছাড়া শিব খুব রেগে গেছেন এরকম আমরা দেখিনি। এবং দুমদারেক্কা তিনি লোককে বট টট দিয়ে সে সাংঘাতিক মানুষ বাঁচিয়ে রেখে দিতেন, যে একে যা তুই সারা জীবন বেঁচে থাকবি। একটা ছোট কন্ডিশন থাকতো আর কি, ওই কন্ডিশনেই তারা মরতো শেষ পর্যন্ত। তো এহেন শিব ঠাকুর আমাদের মানে বলা যেতে পারে হিন্দু ধর্মের বা হিন্দু শাস্ত্রের মতামতে যে একদম ভীষণ প্রিয় ডিয়ারেস্ট ঠাকুর। এবং দেখুন না, এই যে বাঁক কাঁধে করে আমরা যাই ইয়েতে, আমারও অভিজ্ঞতা ছেলেবেলা একবার হয়েছিল, ছেলেবেলা ঠিক না, হায়ার সেকেন্ডারি পরীক্ষার পরে তারকেশ্বর যাওয়ার। তো এখন ঘটনা হচ্ছে যে তারকেশ্বরও আমরা শুনব, শিব ঠাকুর তার ভালো মানুষই আমরা শুনব, কিন্তু যেটা আসল আজকের তথ্য বা জায়গার ধরতে চাইছি সেটা হচ্ছে শিব ঠাকুর খুব অল্পে সন্তুষ্ট। তার মাথায় একটা বেলপাতা দিলেই কিন্তু তিনি সন্তুষ্ট হন। বাই দ্য ওয়ে, এবারে আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে যে শিবলিঙ্গ, অনেকেই লিঙ্গ বলতে যেটা বোঝায় তাতে করে ডিফার করে। শিবলিঙ্গ মানে শিবের শরীরের কোনো অংশ নয়। লিঙ্গ মানে এখানে হচ্ছে গিয়ে সিস্টেমকে লিঙ্গ বলা হয়। সুতরাং শিবের যেটা দেখেন পাথরের, সেটা কিন্তু একটা সিস্টেম, মানে শিবের সিস্টেম। শিবলিঙ্গ মানে শিবের শরীরের কোনো অংশ কিন্তু সেটা না, জেনে রাখুন। কারণ আমি এটা আজকে করতে হবে বলে পড়াশুনো করে এসেছি। সঙ্গে রয়েছেন দ্য বিউটি লেডি শ্রীময়ী, তিনি বলবেন। কারণ শ্রীময়ীর যদি মনে থাকে তাহলে বোধহয় শ্রীময়ী হচ্ছে কি আমার ফেসবুক ফ্রেন্ড, আমি এই ব্যাপারটা কিন্তু লিখেছিলাম। হাউ এভার, ক্যারি অন প্লিজ। নমস্কার বন্ধুরা। তো সোমবার আজকে, এবং আমাদের বাঙালিদের শ্রাবণ মাস যদিও শুরু হয়ে গেছে, সেই হিসেবে এটা একটা মধ্যবর্তী সোমবার, যেহেতু 5টা সোমবার পড়েছে এবার শ্রাবণ মাসে, বাট নন বেঙ্গলি কমিউনিটিদের এটাই প্রথম সোমবার আজকে। হ্যাঁ, তাই নাকি? হ্যাঁ। তো সুতরাং তো আপনি যেটা খুব মানে প্রসঙ্গক্রমে উত্থাপন করলেন যে তারকনাথের যাওয়ার ব্যাপারটি, তো ভালো মানুষই তার, হ্যাঁ তার ভালো মানুষই। এবং এইটাই বরং আগে বলি যে এত কম জিনিসে শুধুমাত্র জল মানে বা গঙ্গা জল বা এবং বেলপাতাতে শিব সন্তুষ্ট হন কেন। তো গঙ্গা জলটা আমি গতদিন বলেছিলাম যে নীলকণ্ঠ হওয়ার পর তাকে দেবতারা শান্ত করবার জন্য বিষের জ্বালা তাকে মানে কলসি জল ঢেলেছিলেন, তো ওটা বলে দিয়েছি। আজকে বরং বলি বেলপাতা। এবং এটি যে আমাদের কথা আছে, আমাদের তারকনাথের ছবিও দেখা যাচ্ছে, তো এটা কি বলে দিই, তারকনাথ হাজির হয়েছেন নিজে। তো হুগলি জেলাতে সবথেকে কাছাকাছি শৈব তীর্থ বলতে যেটি বোঝায় সেটি হচ্ছে আমাদের তারকনাথ এবং শেওড়াফুলির যে নিমাই তীর্থের ঘাট, সেখান থেকে ভক্তরা বাঁক নিয়ে জল ভরে শিবের উদ্দেশ্যে তারা রওনা দেন। 26 মাইল। হ্যাঁ, অনেকটাই। তো সুতরাং সেইখানে তারকনাথের মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন। মন্দিরটিও রিসেন্ট সংস্কার করা হয়েছে সরকারের পক্ষ থেকে, যাত্রীদের সুবিধে করে দেওয়া হয়েছে। তো এইখানে তারকনাথের যে শিবলিঙ্গ, এটি স্বয়ম্ভু। এটির একটু মানে আমাদের কিছু কথা থাকে না, যে গাথা যেটাকে বলা হয়, সেটি প্রচলিত রয়েছে যে বহু বছর আগে মানে প্রায় 1800 শতকে এইখানটা ঘন জঙ্গল ছিল। হ্যাঁ, তখন শিব মন্দির বা তারকনাথের অস্তিত্ব জানতো না মানুষ। কিন্তু সেই সময়কার যে গ্রামবাসীরা, তাদের মধ্যে অনেকেই ছিলেন রাখাল,
তো রাখালের বেশ কয়েকটি দুগ্ধবতী গাভী ছিল, আচ্ছা। গরু। তো সে রাখাল বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছিলেন যে যখন মানে তারা গরু চড়াতে নিয়ে গেলেন এবং একটা গরু এবং তার সব থেকে যে বেশি পরিমাণ দুধ দিত সেই গরুটি সেখান থেকে দলছুট হয়ে যায় এবং ঘন জঙ্গলের ভেতর আস্তে আস্তে সে প্রবেশ করে এবং খানিকক্ষণ পরে সে যখন ফিরে আসে তখন আর তার দুধ থাকে না। তো ব্যাপারটা কি, কোথায় যায়, কাকে দুধ নেয়, কেউ কি কোনো দুষ্টু ছেলে দুধ দিয়ে না? রাখালের মনে নানা প্রশ্ন ছিল। একদিন তিনি গরুটিকে অনুসরণ করলেন, তার এই গাভীটিকে, এবং সম্ভবত তার নাম কমলা ছিল, যাই হোক আমি ভুলে গেছি। তো যাই হোক, এইবারে গাথা তো এবার কমলাকে ফলো করে তিনি সেই রাখাল একদিন গিয়ে পেছন পেছন গিয়ে দেখেন খানিকটা জঙ্গল সেখানে ফাঁকা হয়ে এসছে ঘন জঙ্গলের মধ্যে, এবং একটি মাটির ঢিপি তিনি দেখতে পান এবং তার পাশে দাঁড়িয়ে সেই তার কমলা নামক গাভীটি নিঃসারে সমস্ত দুধ সেই মাটির ঢিপির ওপর সে ঢেলে দিচ্ছে এবং তার পাশে মহা আনন্দ মানে খুশি হয়ে সে মানে মাথা টাথা নাড়াতে নাড়াতে সে চলে আসে। 2-3 দিন দেখার পর তিনি গ্রামবাসীদের নিয়ে ওখানে যান যে মাটির ঢিপিটি কি, এইখান থেকে কেন সে দুধটা দিচ্ছে এবং সে এত আনন্দ নিয়ে ফিরছে। তো গ্রামবাসীরা এবার গিয়ে কমলাকে অনুসরণ করে তারা এই মাটির ঢিবির আশেপাশে অন্য কিছু দেখতে পেলেন, তারা এবার মাটির ঢিবি খোঁড়া শুরু করলেন এবং যত তারা খুঁড়লেন ওখান থেকেই কিন্তু ভগবান তারকনাথ, যে মূর্তিটি এখন দেখা যাচ্ছে টিভি স্ক্রিনে, সেই মূর্তি কিন্তু উত্থিত হলো এবং এর তল পাওয়া যায় না এবং মনে করা হয় তারকনাথের এই মূর্তি স্বয়ম্ভু, কেউ তাকে সৃষ্টি করেনি, ইনি নিজে থেকে উঠেছেন, মানে সেই পাতাল ফোড়া শিব যাকে বলে স্বয়ম্ভু। দুরকম শিবের মানে আমাদের শ্রেণীকরণ রয়েছে, একটি হচ্ছে জ্যোতির্লিঙ্গ যেটা বিভিন্ন জায়গায় আছে, ওটা নিয়ে আরেকদিন আলোচনা করব, অপরটি হচ্ছে স্বয়ম্ভু যেটি আমাদের তারকেশ্বরে রয়েছে। এবার প্রশ্নটা আসছে যে বেলপাতাতেই তিনি সন্তুষ্ট, এটা আরেকটা গাথা আছে যে দেবী পার্বতী একসময় শিবকে জিজ্ঞেস করেছিলেন যে মহাদেব, যে এত তো ফুল আছে, বেলি, চামেলি, স্বর্গীয় পুষ্প, পারিজাত সমস্ত কিছু রয়েছে, কিন্তু সব ছেড়ে এই বেলপাতাই আপনার একমাত্র এত সন্তুষ্টি কেন, আপনি বেলপাতাতে এত সন্তুষ্ট? তখন তাকে স্বয়ং মহাদেব বলেছিলেন যে এই বেলপাতাই এমন একটি পত্র যেখানে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তার 3টি পাতায় অবস্থান করেন, অর্থাৎ একটি বেলপাতাতে মানে সৃষ্টি, স্থিতি এবং প্রলয় এই 3জনকেই মানে কম্বাইন করা যায়। তো সেই কারণেই এই যে ত্রিপত্র, এটি আসলে ত্রিদেবের প্রতিকৃতি, সেই জন্য এতে আমি এত সন্তুষ্টি হই। এবং শিব নিজে পার্বতীকে একটি গাথা বলেছিলেন যে মাধব নামে তার একজন গরিব ভক্ত ছিল, তো সুতরাং সে তার কাছে না ছিল টাকা পয়সা, না ছিল সে সময় মুদ্রা, স্বর্ণ মুদ্রা কিচ্ছু ছিল না, কিন্তু শিবের প্রতি তার অচলা ভক্তি এবং নিষ্ঠা ছিল। তো এবার যেরকম শ্রাবণ মাসের প্রথম সোমবার যখন আসলো, পুরো গ্রামবাসী তাদের সমস্ত জমিদার, মুখিয়া, এরা সমস্ত সম্পদ, কাপড় চোপড়, দুধ, দই যা লাগে পুজোতে সমস্ত নিয়ে তারা আড়ম্বর সহকারে তারা গেল পরিবার সহ। মাধব তো একা, মাধবের কাছে কিচ্ছু নেই, শুধু ভক্তি। মাধব তখন মনের দুঃখে জঙ্গলে প্রবেশ করলো যে কিছুই কি পাবো না তোমার জন্য প্রভু। কার্ডের জায়গা থেকে একটু সুইচ করব, হ্যাঁ, সেটা হচ্ছে আপনার কার্ডগুলোর মধ্যে থেকে শিবকে নিয়ে যে কার্ডটা এনেছেন, শিবা ওরাকেল, মানে শিবা ওরাকেল যেটার নাম দিয়েছেন সেটা একটু বিবরণ দিন। হ্যাঁ, যেটা কার্ডগুলো বিউটিফুল কার্ড, আমি সুন্দর শ্রাবণ মাস ছাড়া এই কার্ডটা বার করি না। হ্যাঁ, এবং এটা টোটালটাই ভগবান মহাদেবের সবকটি কার্ড। এইটাতে প্রসন্দা আমার একজন ক্লায়েন্ট আমাকে তিনি একটি মানে মেইল করেছেন, আমি সংক্ষেপে বলে দিচ্ছি, এবং তিনি এইটুকু দাবি করেছেন যে দিদি এটা শিবা ওরাকেল দিয়ে আমার একটু উত্তরটা দেবেন। তা এই উত্তরটা আমি বরং দিয়ে দিচ্ছি, তারপরে আমরা অন্যান্য ফোন নেব। যে ভদ্রমহিলা জানাচ্ছেন আমার মেয়ে 27 বছর বয়স, CIF-এর মানে চাকুরি করে, এরকম একজন ছেলের সাথে আমার মেয়ের সম্বন্ধ করে হয়েছিল এবং বেশ খানিকটা এগিয়ে গেছিল সম্বন্ধটা। আমরা আশা করেছিলাম এই বছরের মধ্যে বিয়েটা হয়ে যাবে, কিন্তু অদ্ভুতভাবে দেখা যাচ্ছে যে মানে ছেলে মেয়ে একটু রাত্রিবেলার দিকে ফোনে কথাবার্তা বলতো এবং বাড়ির মত নিয়ে তারা 2-1 বাইরেও দেখাশোনা করেছে, কিন্তু গত মাস দেড়েক যাবৎ মানে যেটা মেয়ে জানাচ্ছে এবং আমরাও দেখতে পাচ্ছি যে ছেলের কোনো ফোন নেই বা ছেলের বাড়ি থেকেও কথাবার্তা মানে মানে মোটামুটি থাকে না যে একটা ওয়েভ লেংথ, সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। দিদি এটা কেন হলো এবং এই ছেলের সাথেই কি আমার মেয়ের বিয়ে হবে, এটার কি কিছু ব্যবস্থা করা যায়? কারণ মেয়ে কিন্তু ছেলেটিকে ভালোবেসে ফেলেছে। তো উত্তর দিচ্ছি ভাই। আচ্ছা, উনি জানিয়েছেন ছেলেটি আসানসোলে পোস্টিং এবং ওনাদের বাড়ি বাঁকুড়ায়, মেয়ে একটি স্থানীয় স্কুলে চাকরি করে। চলে আসছি শিবা ওরাকেলে। প্রথম দিক তো ভাই সবই ঠিক ছিল,
লর্ড গণেশা এসে উপস্থিত হয়েছেন, যার উপস্থিতিতে সব কিছু মঙ্গলময় হয়, মঙ্গলমূর্তি এই জন্য ওনাকে বলা হয়। কাঠটা একটু বেঁকে গেছে, আমি একটু সোজা করছি। হ্যাঁ, এইবার যেটা হচ্ছে যে এইখানে আপনাদের কিছু হেল্পিং হ্যান্ড ছিলেন শুরুর দিকে, যে ক্ষেত্রে প্রথম দিকে কথাবার্তা ভালো হয়েছিল, ছেলেরও মেয়েকে পছন্দ হয়ে গেছিলো, মেয়েরও তার মনের একটু ভালোবাসা ব্যাপারটা হয়েছিল। কিন্তু মাঝখানে একটি জিনিস রয়েছে যেটিকে বলা হয় কালসর্প। আপনার মেয়ে কর্কটক কালসর্পের জাতিকা। কালসর্পের কাজটি এই শ্রাবণ মাসে, যেহেতু আমাকে লিখেছেন কাজে শ্রীময়ী চক্রবর্তী একদম বছরের নির্দিষ্ট কয়েকটি মাস বা তিথিতে কাজ করে। একটি হচ্ছে কালসর্প দূর হচ্ছে শ্রাবণ মাসে, পরেরটি চৈত্র মাসে, তারপর বৈশাখ মাসে, এবং শিবরাত্রি এবং নাগপঞ্চমী তিথিগুলো বলে দিলাম। তো এটা ছাড়া কালসর্পের কাজ হয় না। তো কালসর্পের কাজটা যদি আপনি করিয়ে নেন এবং ছেলেটির এবং মেয়েটির দুজনেরই ছবি, মানে আপনার মেয়ে এবং আপনাদের যে পছন্দের ছেলে, তার ছবি নিয়ে, যেটা একটা ক্রিস্টাল থেরাপি বলে একটি জিনিস আছে শ্রীময়ী চক্রবর্তীর কাছে, এবং যে কালসর্প তো রয়েছে, এবং আপনাদের বাড়ির পক্ষ থেকেই, মানে আপনাদের নিজেদের সার্কেলেই কিন্তু কেউ কিন্তু সেইখানে বিরোধিতা করছেন, বা ব্যাগরা দেওয়া বলে না প্রসূনদা চলিত ভাষায়, ব্যাগরা দিচ্ছেন বিয়েতে। তো এইটা যদি দুটো জিনিস আপনারা ঠিকঠাক করিয়ে নিতে পারেন, মোটামুটি আমি আশা করছি, কারণ আমি এর মাঝখানে বক্রেশ্বরেও যাব, এই সময়ের মধ্যে যদি করিয়ে নেন এবং সাথে সাথে কালসর্পের প্রতিকারটাও করিয়ে নেন, তো সেক্ষেত্রে আশ্বিন মাস নাগাদ, মানে পুজো, কারণ ভাদ্র মাসে তো কেউ বিয়ের কথা বলে না, আশ্বিন মাস নাগাদ কিন্তু সেক্ষেত্রে বিয়ের ওই পাকা কথা ইত্যাদি প্রভৃতি আশীর্বাদ ইত্যাদি হয়ে সামনের মাঘ ফাল্গুনের মধ্যে মেয়ের বিয়ে হয়ে যাবে। তো সুতরাং এই দুটো জিনিস কিন্তু অবশ্যই করতে হবে। আর শিবা ওরাকেল যেটা আমি দেখালাম, তো সেটা তো আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই জিনিসগুলো রয়েছে। সমস্যা কি আছে, আপনি রিকোয়েস্ট করেছিলেন যাতে শিবা ওরাকেল দিয়ে দেখি, আদারওয়াইজ লাইভে আমি শিবা ওরাকেল আমি বার করি না। আনেন না? না লাইভে আমি আনেনই না, মোটেই আনি না। এমনি তো শ্রাবণ মাস ছাড়া বারই করি না। তো ঠিক আছে, এরপর আমরা আলোচনা করব। আলোচনার জায়গাতে হচ্ছে যে শিবের সন্তুষ্টি, আপনি যেটা বললেন সামান্যতেই সন্তুষ্টি, এটা যেমন বাস্তব, তেমন এটাও তো বাস্তব যে শিব মানুষটি বড় ভালো, ভীষণ ভালো। হ্যাঁ, মানে ওই একবার যখন তার শ্বশুর তাকে অপমান করেছিল, দক্ষ প্রজাপতি, দক্ষরাজ, সেই একবার খেপে গিয়েছিলেন আর তাণ্ডব করেছিলেন, এবং তারপরে ভগবান বিষ্ণু তার ওই মানে সুদর্শন চক্রের সাহায্যে, কারণ নাহলে সংসার সৃষ্টি নষ্ট হয়ে যেত। তো সুতরাং তিনি তখন ওইভাবে প্রলয় নাচন নেচেছিলেন, যেটা তাণ্ডব নৃত্য বলে বিখ্যাত। তো সুতরাং এইভাবেই তিনি করেন। আর এই সময়টা শ্রাবণ মাস, প্রচুর মানুষ তারকেশ্বর তো যান। ফোন আছে কি? তো ঠিক আছে, বরং বলে নি। তো অনেকেই কিন্তু কেদারনাথেও যান। কেদারনাথ নিয়ে আরেকটি সুন্দর, কেদারনাথে এই সময়টা যায় নাকি আরো আগে? মানে কেদারনাথে যে আপনি যে শিবলিঙ্গের কথা বললেন, যে এটি শিবের শারীরিক অঙ্গ না, শিবলিঙ্গ, এবং সেখানে যে ওই হাতের মতো অংশটা থাকে, এটাকে গৌরীপট বলা হয়। অর্থাৎ শিব শক্তি অর্ধনারীশ্বর, এটা দুজনের মূর্তি। আমরা কিন্তু শুধু শিবের মূর্তি ভেবে বা শিবের অংশ ভেবে যেটা ভুল করি, সেটা কিন্তু একটি শাস্ত্রীয় ভুল, কারণ এখানে অর্ধনারীশ্বর রূপ একত্রে রয়েছে। যাই হোক, এবার চলে আসি কেদারনাথের নানা রূপ তো ভগবান শিবের। তো কেদারনাথের যে শিব, যারা গেছেন কেদারনাথে তারা জানেন যে কেদারনাথে একটি ষাঁড়ের পিঠের মতো দেখতে একটি পাথরের পুজো করা হয়। মানে কেদারনাথের যে শিব, সেখানে কোনো না শিবলিঙ্গ রয়েছে, না ভগবান মহেশ্বরের কোনো মূর্তি রয়েছে। তাহলে একটি উঁচু পাথর, যেটাকে দেখে অলমোস্ট ষাঁড়ের পিঠ বলে মনে করা হয়, সেই রকম একটি প্রস্তরের পুজো করা হয়। তো সেটা কি জিনিস না, সেটারও একটি গাথা রয়েছে আমাদের প্রাচীন মাইথোলজি থেকে, যে মহাভারতের যুদ্ধের পর পাণ্ডবেরা রাজ্য তো পেলেন, কিন্তু তাদের ভয়ঙ্কর মানসিক সন্তাপ এবং গ্লানি হলো, যে আমাদের হাতে ভাতৃ হত্যা হয়েছে, জ্ঞাতি হত্যা হয়েছে, আত্মীয় হত্যা হয়েছে, রক্তে হাত লাল হয়ে গেছে। তো সুতরাং আমরা মানসিক শান্তি পেতে আমরা মানে স্বয়ং মহেশ্বরের আমরা শরণাপন্ন হব, এবং আমরা তাকে দরকার পড়লে কৈলাসেই দেখা করব গিয়ে। তো পাণ্ডবেরা 5 ভাই তখন চললেন। এরপরে কিন্তু শিব ভয়ঙ্কর রুষ্ট ছিলেন, কারণ তিনি তো শান্তির দেবতা, তিনি মোটেই রক্তক্ষয় ইত্যাদি প্রভৃতি জিনিস পছন্দ করেন না। তো তিনি এবার কি করলেন না, তিনি সোজা একদম ঊর্ধ্বশ্বাসে কৈলাসের দিকে তিনি প্রস্থান করলেন, এবং পাণ্ডবরা তার পেছন পেছন।
শিব যখন দেখলেন পাণ্ডবেরা মোটামুটি কাছাকাছি ডিস্টেন্সে এসে পড়েছে, তখন তিনি কি করলেন না একটি ষাঁড়ের বিশাল ষাঁড়ের রূপ ধরলেন এবং সেই গরুদের দলে তিনি মিশে গেলেন। হ্যাঁ, কিন্তু ভীমের দৃষ্টি থেকে রক্ষা পাওয়া খুব মুশকিল। ভীম তখন কি করলেন যে বুঝতে পারলেন যে মহেশ্বর এবার মাটি খুঁড়ে ওখানে অন্তর্ধান হয়ে যাবেন, তারপর তাকে আর খুঁজে পাওয়া যাবে না। ভীম তখন লাফ দিয়ে সোজা একদম শিবের ওই ষাঁড়রূপী শিবের ষণ্ডরূপী শিবের পিঠে বসে গেলেন এবং ততক্ষণে ষাঁড় অর্ধেক রাস্তা করে নিয়েছিল, পাতালে ঢুকে যাবে, কিন্তু তার পিঠে ভীম বসে যাওয়াতে তিনি আর পালাতে পারলেন না, ওইখানেই তিনি প্রস্তরবৎ হয়ে গেলেন। এবং সেই ষাঁড়ের পিঠের যে আকৃতি, যে শিবের যে রূপ, সেটিই কিন্তু কেদারনাথের রূপ। আচ্ছা, হ্যাঁ, মানে শিবের সম্পর্কে প্রচুর মানে পৌরাণিক কাহিনী এবং গাথা কিন্তু আমাদের ছড়িয়ে রয়েছে, আমাদের মাইথোলজিতেও ছড়িয়ে রয়েছে এবং আমাদের মানে যা হয় ঘরে ঘরে ছড়িয়ে রয়েছে। আচ্ছা, আমি এটা ফোন নিয়ে নিই। হ্যাঁ, নিশ্চয়ই। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। আমি সোদপুর থেকে সোমালি ভট্টাচার্য বলছি। আরেকবার নামটা বলবেন। সোমালি ভট্টাচার্য। সোমালি। সোমালি। সোমানি। সোমালি। সোমালি, হ্যাঁ। হ্যাঁ, ডেট অফ বার্থটা ভাই? 1965 26 মে। 1965? 26 মে। না, ডেটটা বুঝতে পারছি না। 26 মে, 26 মে। 26 মে মে 1965। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি কোথা থেকে ফোন করছেন ভাই? সোদপুর। সোদপুর থেকে। আচ্ছা, তো এবার আপনি 1 থেকে 9 এর মধ্যে একটা নাম্বার বলুন। 7। আর আপনার প্রিয় রং? হলুদ। হলুদ। আমার এখানে 7 এসেছে। 7 এসছে, মানে ডেস্টিনি নাম্বার 7। আচ্ছা, আপনার স্পেসিফিক কোয়েশ্চেনটা একটু বলুন। হতাশা, ডিপ্রেশন হয়। ডিপ্রেশন। হ্যাঁ, ডিপ্রেশন। চাকরি বাকরি কিছু করেন, মানে কোনো না ক্যারিয়ার? না 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 না। ডিপ্রেশন আছে। ডিপ্রেশনটা কেন হচ্ছে বলে আপনার ধারণা? আসলে আমার আইসাইটটা পুরো ব্লাইন্ড। ও, কি হচ্ছে? মানে চোখে দেখেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো আমি কার্ডগুলো আপনাকে আমি বলে দিচ্ছি, তাহলে আপনি তো দেখতে পাবেন না। শুনুন দিদি, হ্যাঁ, আপনার চন্দ্রের জায়গাটা এমনিতেই খুবই প্রবলেম জায়গাটা রয়েছে, তো সেই কারণে আপনার ডিপ্রেশন। আপনাকে যেটা হচ্ছে চন্দ্রের জায়গাটাকে আপনার ঠিক করতে হবে এবং একটি ঘরোয়া উপায় আপনাকে বলে দিচ্ছি। এই সোমবার বা শ্রাবণ মাসটি শিবলিঙ্গের মাথায় আপনি সোমবার 11টা মানে আস্ত মানে আতপ চাল, ঠিক আছে, নাম্বারটা মনে রাখবেন, নাম্বার 11, এটা হচ্ছে চন্দ্রের নাম্বার, এটা আপনি শিবের দেবেন এবং সঙ্গে গঙ্গা জল ঢেলে আপনার ডিপ্রেশন দূর করবার আপনি প্রার্থনা। আপনার বাড়িটা কোথায়? সোদপুর বললেন তো? সোদপুরের সামনে তো গঙ্গা আছে তো? হ্যাঁ, সামনে গঙ্গা আছে তো, গঙ্গা আছে তো, সুতরাং আর চন্দ্রের একটু প্রতিকার কিন্তু করতে হবে। এছাড়া আপনার কিছু সিক্রেট এনিমিজও রয়েছে, সেখান থেকেও আপনার লাইফে নানা রকম সমস্যা ইতিপূর্বেও হয়েছিল, সেই রিলেটেড ব্যাপারটা কিছু রয়েছে। দুটো জিনিস রয়েছে, সিক্রেট এনিমিজও রয়েছে এবং চন্দ্রের প্রতিকারটা করতে হবে। এবং বলুন, চন্দ্রের প্রতিকার আর গুপ্ত শত্রু, এই দুটো জিনিসের প্রতিকারটা কিন্তু আপনাকে করে নিতে হবে। আর পাশাপাশি যে ঘরোয়া আমি রেমেডিটা আপনাকে বললাম, এটা আপনি নিজে বাড়িতে ভক্তিভরে নিজেই করতে পারেন। ভালো থাকবেন। খুব প্যাথেটিক, তিনি চোখে দেখেন না, কেউ হয়তো লাইনটা ধরিয়ে দিয়েছেন মেবি। হ্যাঁ, ওই জন্য আমি কার্ডটা দেখালাম না। কার্ডটা ওই জন্য দেখালাম তো লাভ নেই কিছু না, উনি দেখতে পাবেন না, সুতরাং ঠিক আছে, ওনাকে ঘরোয়া একটা পদ্ধতিও বলে দিলাম যেটা। আচ্ছা, পরিশেষে একটা ব্যাপার যেটা বলি, যে আমি যেটা বলছিলাম যে অনেকেই 3টে আরো আজ থেকে 3টে শ্রাবণ মাসের, আমাদের বাঙালিদের শ্রাবণ মাসের 3টে দিন বাকি আছে, 3টে সোমবার। তো এইটাকে এই সময় টিপস যদি একটা দিয়ে দেন। টিপস আমি কিন্তু এত ছোট্ট সময় বড় টিপসটা দিতে পারবো না, আমি নেক্সট এপিসোডের টিপসটা আমি বলে দেব। বলুন না, ছোট্ট করে, যেটা হচ্ছে সোমবার এনাকে যেটা বললাম যে বেলপাতা, গঙ্গা জল, এটা তো আছেই, মহেশ্বরের পছন্দ, এবং সোমবার করে যদি আপনারা 11টা আস্ত আতপ চাল শিবের মাথায় আপনারা দেন এবং মনস্কামনা জানান যে আমাদের সংসারে শান্তি এবং যে রিলেশনশিপের মধ্যে থাকে না আজকাল কথায় কথায় লোকে কোর্টে চলে যাচ্ছে, এই জিনিসগুলো থেকে তুমি আমাদের পরিত্রাণ করো, যারা যৌথ পরিবারে থাকেন ভাইয়ে ভাইয়ের সম্পর্ক ভালো রাখো এবং আমাদের অর্থ সম্পদের বৃদ্ধি করো। মহেশ্বরের কৃপায় কিন্তু হবে সেটা।
মানে যেহেতু আপনি বলতে চাইছেন যে আরেকবারও বলতে চাইছেন যেহেতু তিনি অত্যন্ত দুর্বল মানুষের প্রতি, মানে শিব ঠাকুর। হ্যাঁ হ্যাঁ, মানে ভক্তিটাই মূল জায়গা, উপাচারটা অত গুরুত্বপূর্ণ না। আর একটা জিনিস আমি এখন আর দেখানো যাবে না, নেক্সট দিন না দেখাবো না, আমি দেখাবো না। একটা জিনিস বলে দিচ্ছি, অনেকেই মানে মন্দিরে, বাড়িতে ইত্যাদি জায়গায় কালসর্পের কাজ করাতে যান, কিন্তু একটা জিনিসই বলবো যে বিভ্রান্ত হবেন না, কালসর্পের কাজ কিন্তু নদী তীর ছাড়া হয় না। ওকে, তা আমরা নেক্সট দিন সেটা নিয়েও আলোচনা করব। আজকের মতন বিদায় নিচ্ছি। বৃহস্পতিবার দিন, আগামী বৃহস্পতিবার 4টে। বিকেল 4টের সময় আমরা ফিরে আসবো। নমস্কার, সকলে ভালো থাকবেন।